আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সেমিস্টার 4-এ রয়েছো, তোমাদের যে ঘরে বাইরে উপন্যাসটা লাস্ট টাইমে ইনক্লুড হয়েছে, তার ভলিউম 1 নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। আজকে তার পরের থেকে আলোচনা করছি। আমরা কি দেখলাম? যে অমূল্যর প্রবেশ, যে অমূল্য বিমলাকে রানী দিদি বলতো। নিখিলেশ তো চেয়েছিল বিমলাকে আধুনিক মনস্ক করে তোলার জন্য, তাকে ইংরাজি শিক্ষিকা এনে শিক্ষাতো। লাস্টে যখন বিমলা রাজি হলো না বৌদিদের কথায়, তখন যখন নিখিলেশ সেই ম্যামকে গাড়িতে করে নিয়ে গিয়ে নামিয়ে দিচ্ছে, তখনও জায়রা এরকম বলেছে যে পুরুষ মানুষ মাত্রই চাঁদ, চাঁদেও কলঙ্ক থাকে। তার মানে ঘুরিয়ে তাকে টিপ্পনি করেছে। কিন্তু বিমলা ভেঙে পড়লেও তাও আবার সামলে নিয়েছে। এরপর একদিন হঠাৎ নিখিলেশের নাট মন্দিরে গেরুয়া বসন পরে সন্দীপের আগমন ঘটে। নিখিলেশ বিমলার 9 বছর বিবাহিত জীবন, ঠিক সেই সময় আগমন ঘটছে সন্দীপের। সন্দীপকে একজন স্বদেশী, যে নিখিলেশের কাছ থেকে আর্থিক আনুকূল্য পেয়ে থাকে। এই সন্দীপ অনেক ভিড় নিয়ে একটা লম্বা চওড়া বক্তৃতা দেয়, এবং যে বক্তৃতাটা বিমলাকে মুগ্ধ করে। এই বক্তৃতা দেওয়ার পরের দিনকে সন্দীপের রংপুর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্দীপ রংপুর যায়নি। কেন যায়নি আমরা পরে দেখছি। একদিন বিমলা এবার বলল নিখিলেশকে, আমি সন্দীপকে রান্না করে খাওয়াবো। নিখিলেশের বন্ধু, নিখিলেশের তো মত ছিল। তো এই বিমলাই একদিন বলেছিল সন্দীপের চোখ আর ঠোঁট ঠিক লাগে না, তার দুটোর মধ্যে যেন একটা আত্মকেন্দ্রিকতা ভাব রয়েছে। কিন্তু এই সন্দীপের ফাঁদে কিন্তু বিমলাও পা দেয়। আমরা সন্দীপের আত্মকথনে দেখেছি, প্রথম সন্দীপ যাকে বশ করেছিল বা সন্দীপের কথায় যে বশীভূত হয়েছিল, সে ছিল বিধবা কুসুম, আর দ্বিতীয়জন হলো কলেজ পাড়ার ফিরিঙ্গি মেয়েটা। এইবার সেই লিস্টে নাম লেখালো কে? বিমলা। নিখিলেশ যখন খেতে বসতো, বিমলা তার সামনে বসতো। কিন্তু সন্দীপের আগমনের পর সন্দীপের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে, দেখা গেছে যে নিখিলেশ যখন খাচ্ছে, বিমলা তার সামনাসামনি বসতে পারছে না, তার পেছনে গিয়ে বিমলা বসছে। এখান থেকে আমরা দেখতে পাই দাম্পত্যে হয়তো টালমাটাল শুরু হচ্ছে, যেটা চন্দ্রনাথ বাবু আগে বলেছিলাম, যিনি নিখিলেশের শিক্ষক, যার আদর্শে নিখিলেশ আদর্শায়িত, তিনি ব্যাপারটা দূর থেকে বুঝতে পারছিলেন। এমন একটা সময় অতিবাহিত হয় যখন সন্দীপ কোনো কাজ বিমলাকে না জানিয়ে করে না, এবং বিমলাকে সে পুজো করতে চায় মাতৃমূর্তি হিসেবে। একটা পুজোর আয়োজনও করে, এবং সেটা নিখিলেশের বাড়িতেই। আর বিমলার এত প্রশংসা করে যে বিমলা নিজেকে ভাবতো অসুন্দরী, এই নিয়ে তার মনে যেটা খেদ ছিল, আত্মদহন ছিল। নিখিলেশের এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু সন্দীপ তাকে এতটাই প্রশংসা করে যে সে ধীরে ধীরে সন্দীপের সম্মোহিত হতে থাকে। এটা আর কিছুই নয়, এটা একটা মোহ। আমরা পরে দেখব এই মোহগ্রস্ততা থেকে যখন বিমলা বেরিয়ে আসছে, সে নিখিলেশের পায়ে ধরে কেঁদেছে। নিখিলেশ কিন্তু পা ছাড়িয়ে নেয়নি। নিখিলেশ ভেবেছে এই পাও আমার ধরেনি, এ পাও যার ধরেছে সে আমি নই, আমার এই ছাড়াবার ক্ষমতা নেই। নিখিলেশ তার হাত বিমলার মাথার উপর রেখেছে। তখন আবার তাদের দাম্পত্যটা আগের জায়গায় ফিরে আসতে শুরু করেছে। এর মধ্যে আমরা দেখি যে মেজজা, সেও কিন্তু বিমলাকে
অনেক রকম কথা ব্যঙ্গাত্মক সূত্রে বলে। যখন সে অন্তর্ঘর থেকে বাহির ঘরে গিয়ে সন্দীপের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, আলাপ আলোচনা চলছে তাদের। একদিন সন্দীপ বিমলাকে জানায়, দেখো সব হাট থেকে কিন্তু বিদেশি দ্রব্য বিক্রয় করা বন্ধ হয়েছে, শুধুমাত্র নিখিলেশের জমিদারিতে যে সুখসারির হাট রয়েছে সেখানে কিন্তু মুসলিম প্রজারা বিদেশি দ্রব্য বিক্রয় করছে, এটা তোমাকেও দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে। বিমলা তাতে সম্মতি দেয়। সে সাজগোজ করে নিখিলেশকে ডাকে। নিখিলেশ বুঝতে পারে এ সাজগোজ আমার জন্য নয়, কেননা নিখিলেশ একজন জমিদার, তার ষষ্ঠ ইন্দ্রিয় অতীব সক্রিয়। সে বুঝে গেছে বিমলার সঙ্গে তার মানসিক দূরত্ব অনেকটা বেড়ে গেছে। এই সাজ পোশাক নিশ্চয়ই কোনো কাজ হাসিলের জন্য। ঠিক তাই, যখন বিমলা এই প্রস্তাবটা দেয় নিখিলেশকে যে প্রজাদেরকে বলো বিদেশি দ্রব্যটা বিক্রয় না করতে, তখন কিন্তু নিখিলেশ জানায়, আমি তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবো না। বিমলার চোখ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে এবং সে সন্দীপকে জানায় সে পরাজিত হয়েছে, সে পারেনি নিখিলেশকে মানাতে। সন্দীপ ছিল বিচক্ষণ, সুদূর প্রসারী তার চিন্তাভাবনা। সে তখন দেখল যে বিমলার মনে কিন্তু ক্ষোভের আগুন জ্বলছে। তখন সে বলল, দেশোদ্ধারের জন্য বা এই স্বদেশিকতার জন্য আমাদের 50,000 টাকার প্রয়োজন, সেটা তুমি ব্যবস্থা করো। বিমলা আপ্রাণ চেষ্টা করতে লাগলো যে 50,000 টাকা জোগাড় করতে। লাস্টে যখন সে পারছে না, তখন সন্দীপ তাকে বলল, আপাতত 5,000 টাকা জোগাড় করতে পারবে? 3,000 পারবে? তখন বিমলা বলল, ঠিক আছে, দেখছি। যখন কোনো দিক দিয়ে বিমলা সাই পাচ্ছে না, ওই যে বড় বৌদি আর মেজ বৌদির যে মাসোহারা রাখতো নিখিলেশ, সেইখান থেকে 3,000 করে রাখতো, সেইখান থেকে সে টাকা বার করতে যায়। দেখো, নিজের স্বামীর ঘরে নিজের স্ত্রী চুরি করে পর পুরুষকে টাকা দিচ্ছে, তাহলে বুঝতে পারছো কতটা মোহগ্রস্ততা হলে এইটা হয়। তখন সে গিয়ে দেখলো সেখানে টাকা নেই, আছে সোনার গিনি। তখন ওই গিনি নিয়ে দিল, 2 বৌদির ছিল 6,000 টাকা। সেটা সন্দীপকে দেওয়ার পর সন্দীপ খুব তাচ্ছিল্যের সঙ্গে গিনিগুলোকে অপমানসূচক কথা বলল। তখন বিমলার নারী হৃদয়ে ধাক্কা লাগলো, যে সন্দীপের জন্য আমি আমার স্বামীর ঘরে চুরি করলাম, সে সেটাকে এইভাবে অবহেলা করলো। সেখানে ছিল অমূল্য, সেখানে বলল, এটা তো 6,000 টাকার, আমাদের তো 3,000 টাকা হলে হয়ে যাবে। অমূল্য তাকে ধমকানি দিয়ে চুপ করিয়ে দেয়। সে জানায়, তুমি হে ছোকরা কি জানো? অমূল্য, তার মনেও কিন্তু ঘা লাগলো যে অমূল্য সন্দীপের কথায় ঠোঁট বোলাতো। সন্দীপের বুলি তার বুলি, সন্দীপের বাক্যই বেদ বাক্য তার কাছে। একটা মশাও আমাদের গল্প শুনতে চলে এসছে, ভালো কথা, ও শিক্ষিত হবে, ওরও তো পরীক্ষা। তো এই শুরু হলো অন্তর্দ্বন্দ্ব। একদিকে অগ্নি সাক্ষী করা দাম্পত্য, অপরদিকে ঠকে যাওয়া বন্ধুত্ব। এবার নেক্সট ক্লাসে আমরা দেখব কোন দিকে জল যাচ্ছে। আশা রাখি এই যে 2টো ক্লাস তোমাদের দিলাম তার মধ্যে তোমাদের উপন্যাসটা ক্লিয়ার খানিকটা। সুখসারির হাট, 50,000 টাকা, 6,000 টাকার গিনি, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের বাকিটা বোঝাবো। আর আজকে অনেকগুলো শর্ট প্রশ্ন কিন্তু আমি বলে দিলাম। দেখো, 9 বছর পর সন্দীপের আগমন, তাহলে বিমলা আর নিখিলেশের দাম্পত্যের 9 বছরের মাথায় কিন্তু পার্শ্ব চরিত্র বলো, ভিলেন চরিত্র বলো, পরকীয়া প্রেম বলো, পরকীয়া প্রেম ঠিক বলা যাবে না, এখানে তৃতীয় ব্যক্তির আগমন বলতে পারো, ঠিক আছে? এই শর্ট প্রশ্নগুলো মাথায় রাখবে, কেন এই সময়ে তোমাদের
আশা রাখি বাজার চলতি কোনো মানে বইতেও আছে কিনা জানি না, আর উপন্যাসটা পড়ারও তোমরা সময় পাবে না। তোমাদের সুবিধার্থে ছোট ছোট করে আমি ক্লাসগুলো করাচ্ছি, তোমরা শুনো, ভালো লাগলে জানিও, আর প্রশ্ন উত্তর যদি কারোর লাগে জানিও, কারণ আমাদের এখানে যারা পড়ে তারা তো পাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ওভারকাম করবে। থ্যাংক ইউ।